শীতকালীন আবহাওয়া হওয়ার কারণে দুপুর ৩:৩০টার দিকেই মোটামুটি বিকেল হয়ে যায়। সাথে মৃদু রোদের মধ্যে হালকা হালকা ঠান্ডা পড়তেও শুরু করে। বিকেল বেলায় এই হালকা রোদ আর অল্প কুয়াশাময়ের সংমিশ্রণে চারপাশের পরিবেশটা একদম স্নিগ্ধ আর মায়াবী রূপ ধারণ করে। ফোনে কথা বলা শেষ করে ব্যালকনি থেকে রুমে এসে ফোনটাকে রিডিং টেবিলের ওপর রাখলো আদ্রিসা। তারপরে টেবিলের উপরে রাখা ছোট্ট টেবিল ক্লকে সময়টা একবার দেখে নিয়ে বেডের উপর থেকে ওড়নাটা হাতে নিল। এরপর ওড়নাটাকে রাউন্ড করে গলায় ঝুলিয়ে নিয়ে পা বাড়ালো আয়াজের রুমে যাওয়ার উদ্দেশ্যে। আয়াজ বেডের ওপর বসে বসে ফাইল ঘাঁটছিল। আদ্রিসা গিয়ে দরজায় নক করে বলল, ভাইয়া ফ্রি আছো, ভিতরে আসবো? আয়াজ এক পলক দরজার দিকে তাকিয়ে আবারও ফাইলের দিকে মনোযোগ দিয়ে বলল, আয়। আয়াজের পারমিশন পেয়ে আদ্রিসা ভিতরে গেল। আয়াজ ফাইলগুলো নাড়াচাড়া করতে করতে বলল, কিছু বলবি? আদ্রিসা ছোট্ট করে বলবো। আয়াজ স্বাভাবিকভাবেই বলল, কি বলবি বল। আদ্রিসা কাচুমাচু করছে, কিভাবে কথাটা বলবে বুঝতে পারছে না, আর বললেও আয়াজ কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও বুঝতে পারছে না। আদ্রিসাকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াজ ফাইল থেকে দৃষ্টি সরিয়ে ওর দিকে তাকালো। তারপর ভ্রুকুচকে বলল, কিছু বলার থাকলে বল, এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আসছিস কেন? আদ্রিসা কিছুটা ভয় নিয়ে আমতা করতে করতে বলল, আসলে ভাইয়া দিঘির পাশে যে বড় মাঠটা আছে না, ওখানে বাণিজ্য মেলা হচ্ছে। মেলা অলমোস্ট শেষের দিকে, আর মাত্র ২-১ দিন আছে। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি সন্ধ্যায় ওখানে ঘুরতে যাব। যদি তুমি পারমিশন দিতে তাহলে আমি আর ইয়াদও যেতাম আর কি। আয়াজ শান্ত কণ্ঠে প্রশ্ন করলাম, আমরা সবাই বলতে কয়জন মিলে যাবি? আয়াজের কথার ধরন দেখে আদ্রিসা ভেবে নিল যে আয়াজ ওদের যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। তাই ও খানিকটা উৎফুল্ল হয়ে বলল, আমরা ৫ জন যাব, আমি, ইয়াদ, সামিয়া, রিম আর টিহু। আদ্রিসা কথাটা শেষ করতেই আয়াজ ওর বালিশের পাশে রাখা নিজের সেলফোনটা হাতে নিল। আয়াজের থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে আদ্রিসা ভ্রুকুচকে ওর দিকে তাকালো। আয়াজ একটা নম্বরে ডায়াল করতেই কয়েকবার রিং হলো। এর মধ্যেই ওপাশের ব্যক্তিটা ফোন রিসিভ করলো। আয়াজ ফোন কানে দিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, তুর্য, আজকে যাই হয়ে যাক, তিহুকে কিছুতেই বাসা থেকে বের হতে দিবি না। ফোনের ওপাশ থেকে তুর্য অবাক কণ্ঠে বলল, কেন ব্রো? আয়াজ দাঁতে দাঁত চেপে বলল, অন্যরা সবাই লেখাপড়া জানতে পাঠিয়ে আজকে বাণিজ্য মেলায় যাওয়ার প্ল্যান বানিয়েছে। বাট ওই জায়গাটা মেয়েদের জন্য মোটেও সেফ না, কোনো সুশৃঙ্খল নেই, শুধুমাত্র উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদের আড্ডাখানা ওটা। খবরদার তিহু যেন আজকে বাসা থেকে বের না হয়। ওকে ব্রো বলে ফোনটা কেটে দিল। আদ্রিসা রাগী দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে আছেন। আয়াজ ফোনটা রেখে আদ্রিসাকে উদ্দেশ্য করে বলল, ওভাবে আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই আদি। তুই ভাবলি কিভাবে আমি তোদেরকে ওই রকম একটা জায়গায় যাওয়ার পারমিশন দিব? ওটা কোনো যাওয়ার জায়গা? তাও যদি ফ্যামিলির সবার সাথে যাওয়ার প্ল্যান করতি তাহলে না হয় একটা কথা ছিল, কিন্তু তোদের একাদের ওখানে যেতে দেওয়ার প্রশ্নই ওঠে না। অ্যানিওয়ে, লক্ষ্মী মেয়ের মতো গিয়ে চুপচাপ পড়তে বস, আমি একটু পর বের হব, রাতে এসে তোর পড়া ধরবো। আয়াজ কথাটা শেষ করতে না করতেই আদ্রিসা গটগট করে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে দরজাটা ধরাম করে বন্ধ করে দিল। আয়াজ সেদিকে পাত্তা না দিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল। এদিকে তিহু রেগে বোম হয়ে রিডিং টেবিলের উপরে উঠে বসে আছেন। একটু আগেই তুর্য ওর রুমে এসেছিল, ওকে বলেছে মেলায় ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করতে, কিন্তু তিহু বলছে আজকে যাই হয়ে যাক, ও বাণিজ্য মেলায় দেখতেই যাবে মানে যাবেই, আজকে ও কারো কোনো কথাই শুনবে না। তিহুর এই কথা শুনে তুর্য রেগে ওর রুমের দরজা বাইরে থেকে লক করে দিয়ে গিয়েছে, আর ওর মাকে রুমের দরজা খুলতে বারণ করে দিয়েছে। সেই তখন থেকেই তিহুর মেজাজটা চরমভাবে হট হয়ে আছে। এতটাই হট হয়ে আছে যে এই মুহূর্তে ওর মেজাজের উপরে কড়াই বসিয়ে তেল দিয়ে আস্ত একটা ডিম ভেজে ফেলা যাবে। অনেকক্ষণ এভাবে বসে থাকতে থাকতে হঠাৎ তিহুর মাথায় একটা আইডিয়া আসলো। ও দ্রুত নিজের ফোন হাতে আদ্রিসার নম্বরে ডায়াল করলো। তারপর দুজন মিলে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে নিজেদের প্ল্যান অনুযায়ী কাজ করা শুরু করে দিল। সন্ধ্যা 6টা। আদ্রিসা রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে সিঁড়িতে আসলো। সেখান থেকে ড্রয়িং রুম স্পষ্ট দেখা যায়। আয়াজের মা বাবা দুজনে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। আদ্রিসা গলা ছেড়ে ডাক দিয়ে আয়াজের মাকে উদ্দেশ্য করে বলল,
বড়মা, আমি রাতে কিছু খাবো না, আমাকে কেউ খেতে ডাকবে না, আমি এখন গিয়ে পড়তে বসবো। তোমার ছেলে যখন আমাকে কোথাও যেতেই দিবে না, তখন আমি আর কোথাও যেতে চাই না। এখন থেকে আমি সারা দিন শুধু লেখাপড়া করব, খাবো না, গোসল করব না, ঘুমাবো না, কিচ্ছু করব না, শুধু সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে রাখবো। কথাটা বলে আদ্রিসা রুমের মধ্যে ঢুকে ধরাম করে দরজা লক করে দিল। ইয়াদ ওর রুমের দরজা খুলে বাইরে উকি দিয়ে চেঁচিয়ে বলল, আমিও সেম, খবরদার আমাকেও কেউ ডাকবে না। কথাটা বলে ইয়াদ নিজেও দরজা লক করে দিল। আয়াতের মা বিরক্তিকর কণ্ঠে বলল, তোমার বড় ছেলে সব সময় অতিরিক্ত করে, ওরা যদি একটু ঘুরতে যেত তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? এখন দেখো ছেলে মেয়েগুলো মনটা কেমন খারাপ হয়ে গেল। সারাদিন বাসার মধ্যে বসে বসে বই পড়তে কারো ভালো লাগে নাকি? আয়াজের বাবা টিভির দিকে দৃষ্টি রেখে বলল, আয়াজ যা করে সবার ভালোর জন্যই করে, আমার ছেলের ডিসিশনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আয়াজের বাবার কথা শুনে আয়াজের মা রেগে ওখান থেকে উঠে চলে গেলেন। আয়াজের বিষয়ে ওর বাবা বরাবরই একটু বেশি কনফিডেন্স। ওনার ধারণা পৃথিবীর সবাই ভুল কাজ করলে ওনার ছেলে কখনো কোনো ভুল কাজ অথবা ভুল ডিসিশন নিতে পারে না। আদ্রি রুমে এসে একটা লেগিংস আর একটা ওয়ান পিচের লং কামিজ পরে নিল। তারপর চুলগুলোকে ভালো করে কাঁকড়া দিয়ে বেঁধে একটা ওড়না দিয়ে গলার সাথে রাউন্ড করে মাথাটা ভালো মতন কভার করে নিল। মাথা কভার করার পর মুখে একটা মাস্ক পরে ছোট্ট একটা সাইড ব্যাগ হাতে নিয়ে বেলকনিতে চলে গেল। সেখানে আগে থেকেই ও দুটো কাপড়কে একসাথে গিট্টু দিয়ে রেলিংয়ের সাথে বেঁধে রেখেছিল। সেগুলো ধরে ঝুলে ঝুলে আদ্রি খুব সহজেই নিচে নামলো। এই বাসাটা 3 তলা ফাউন্ডেশন বিশিষ্ট ডুপ্লেক্স বাসা। আদ্রির রুমটা সেকেন্ড ফ্লোরে ছিল, তাই ওর নামতে বেশি একটা সমস্যা হয়নি। সামনের গেটে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, তাই আদ্রি নিচে নেমে ধীরে ধীরে পা ফেলে বাসার পিছনের দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখলো ইয়াদ অলরেডি সেখানে দাঁড়িয়ে আছে। আদ্রি ইয়াদের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তুই নামলি কিভাবে? ইয়াদ অলস ভঙ্গিতে বলল, বেলকনি থেকে টুকুস করে লাফ দিয়ে সোজা ঘাসের উপরে পড়েছি, সিম্পল। ইয়াদের কথা শুনে আদ্রি হেসে দিল। তারপর দুজন মিলে গাছ বেয়ে প্রাচীর টপকে বাইরে বের হয়ে গেল। রিক্সা থেকে নেমে আদ্রি আর ইয়াদ মেলা প্রাঙ্গণে ঢোকার গেটের সামনে দাঁড়ালো। এর মধ্যে হালকা নীল রঙের টপস আর হোয়াইট রঙের জিন্স পরা একটা মেয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। মেয়েটার মুখটা পুরোটা হোয়াইট ওড়না দিয়ে ঢেকে রাখা, কিন্তু আদ্রি আর ইয়াদ মেয়েটার দিকে তাকাতেই বুঝে গেল এটা তিহু। আদ্রি তিহুর দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, এত তাড়াতাড়ি চলে আসলি? রুমের দরজা খুলে দিল কে? তিহু ওর মুখের উপর থেকে ওড়না খুলতে খুলতে বলল, কেউ খুলে দেয়নি, রুম এখনো লক করাই আছে, বাইরে থেকেও আর ভিতর থেকেও। ইয়াদ অবাক কণ্ঠে বলল, বন্ধ থাকলে তাহলে বের হলি কিভাবে? তিহু ওড়নাটা ভালো মতন মাথায় পেঁচাতে বলল, আমার রুমের বেলকনি থেকে লাফ দিয়ে সোজা আম্মুদের রুমের ব্যালকনিতে চলে গেছি। সেখান থেকে আম্মু আব্বুর রুমে ঢুকে কিছুক্ষণ লুকিয়েছিলাম, তারপর সুযোগ বুঝে টুকুস করে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেছি। তিহুর কথা শুনে ইয়াদ আর আদ্রির চোখ জোড়া বড় বড় হয়ে গেল। ওরা দুজন কিছুক্ষণ হতভম্ব হয়ে তিহুর দিকে তাকিয়ে থেকে আদ্রি বলে উঠল, তোর মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে মিষ্টু? একবার ভেবে দেখেছিস যদি স্লিপ খেয়ে তোর পা একটু এদিক থেকে ওদিক ফসকে যেত তাহলে তোর কি অবস্থা হতো? 5 তলা থেকে টুপ করে নিচে পড়ে এতক্ষণে তুই চ্যাপ্টা হয়ে যেতি। আদ্রির কথা শুনে তিহু একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা হতো দেখা যেত, কিন্তু যা হয়নি সেটা নিয়ে কথা বলে অযথা সময় নষ্ট করছিস কেন? চল ভিতরে যাই। কিন্তু আমাদের ওই লেট লতিফ দুটো কোথায়? ওরা এখনো আসেনি। তিহুর কথা শেষ হতে না হতেই রিম আর সামিয়া চলে আসলো। তারপর কিছুক্ষণ ওরা এখানে দাঁড়িয়ে কথা বলে টিকিট কেটে মেলা প্রাঙ্গণের মধ্যে ঢুকলো। প্রায় ঘন্টা 2 সময় ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে ওরা এসে ভূতের বাড়ির সামনে দাঁড়ালো। তিহু বায়না করছে ও ভূতের বাড়ির মধ্যে ঢুকবে, কিন্তু ইয়াদ, সামিয়া আর রিম ভূতে মারাত্মক ভয় পায়, তাই ওরা 3 জন ওখানে
ঢুকতে চাচ্ছে না। এদিকে তিহু জেদ ধরেছে ও ওখানে ঢুকবে। আদ্রি আর কোনো উপায় না পেয়ে ইয়াদকে বলল সামিয়া আর রিমকে নিয়ে আশপাশ থেকে ঘুরে আসতে। আদ্রির কথা মতো ইয়াদ ওদের নিয়ে অন্য পাশে চলে গেল আর আদ্রি তিহুকে নিয়ে ভূতের বাড়ির মধ্যে ঢুকলো। বেশ কিছু সময় পর আদ্রি আর তিহু ভূতের বাড়ি থেকে বের হয়ে আসলো। দুজনেই ঘেমে নিয়ে একাকার অবস্থা। দুজন উন্মুক্ত বাতাসের কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে নিজেদের সামনে ইয়াদকে খুঁজে বেরিয়ে পড়ল। কিন্তু বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পরেও ওদের কোথাও খুঁজে পেল না। বাধ্য হয়ে তিহু ইয়াদকে ফোন করলো। ইয়াদ ফোন রিসিভ করে ওদেরকে ফুড স্টলের পিছনে খোলা মাঠটায় যেতে বললো। আদ্রি আর তিহু কোনো প্রশ্ন না করে সেখানে ছুটে গেল। কিন্তু সেখানে গিয়ে যা দেখলো সেটা দেখার জন্য ওরা দুজন মোটেও প্রস্তুত ছিল না। এই জায়গাটা একটা খোলা মাঠের মতো। সেই মাঠের একদম মাঝখানে একটা বিশাল আম গাছ রয়েছে। ওই আম গাছটার দুই পাশে দুই ডালে রিম আর সামিয়া উঠে বসে আছে আর ইয়াদ গাছের নিচে ঘাসের ওপর বসে কপালে হাত ঠেকিয়ে রেখেছে। তিহু আর আদ্রি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে দ্রুত দৌড়ে ইয়াদের সামনে গিয়ে দাঁড়ালো। রিম গাছের ছোট্ট একটা ডাল ভেঙে তিহুর মাথার উপরে ছুরি মেরে বলল, এই তোমরা এখনো ওখানে কি করছো? তাড়াতাড়ি প্লেনে উঠে আসো, প্লেন কিন্তু এখনই ছেড়ে দিবে। বুম। রিমের কথা শুনে তিহু চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। আদ্রি ইয়াদকে উদ্দেশ্য করে অবাক কণ্ঠে বলল, কি হয়েছে ওদের? ওরা এমন বিহেভ করছে কেন? ইয়াদ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওরা দুজন শরবত ভেবে ভাং খেয়ে নিয়েছে, তাই এখন এরকম মাতলামি করছে। ইয়াদের কথা শুনে আদ্রি চিল্লিয়ে বলল, হোয়াট? তুই কোথায় ছিলি আহম্মক? ওরা যখন ওসব খাচ্ছিল তখন বারণ করিসনি কেন? ইয়াদ ভ্যা ভ্যা করে কেঁদে দিয়ে বলল, আমি ওদেরকে ফুড স্টলে বসিয়ে রেখে একটু ওয়াশরুমে গিয়েছিলাম। এসে দেখি দুজন ফুড স্টলের পাশের দোকান থেকে জুস কিনে খাচ্ছে। আমিও ওদের দেখি খেতে গেলাম, কিন্তু দোকানদার বলল ওটা নাকি শুধুমাত্র জুস না, জুসের সাথে ভাং ও মিশানো আছে। পুলিশ যাতে বুঝতে না পারে সেজন্য নাকি জুস বলে ওনারা ওটাকে বিক্রি করছে। আদ্রি চিন্তিত ফেস করে বলল, ও শিট, এইবার কি হবে? ওদেরকে এখান থেকে বাসায় নিয়ে যাব কিভাবে? ইয়াদ অসহায় কণ্ঠ বলল, আমি কিছু জানি না ইয়ার। আমার চুল ধরে টেনে তারপর ওরা দুজন আমাকে মেরেছে। দেখ, ওদের থাপ্পড় খেতে খেতে আমার গালটা কেমন সিদ্ধ আলুর মতো ঢ্যাব ঢ্যাবে হয়ে গেছে। আদ্রি দাঁতে দাঁত চেপে বলল, ভালো হয়েছে, তোর সাথে এটাই হওয়া উচিত, ক্যাবলা কান্ত কোথাকার। কথাটা বলে আদ্রি গাছের দিকে তাকালো। সেখানে সামিয়া আর রিম দুজনেই মুখ থেকে ভুরুর শব্দ করে গাড়ি চালাচ্ছে, আবার মাঝে মাঝে পিপিক করে বাইকের মতো হর্ন বাজাচ্ছে। আদ্রি শুকনো একটা ঢোক গিলে সামিয়া আর রিমকে উদ্দেশ্য করে বলল, গাইস, অনেক রাত হয়ে গেছে, প্লিজ এভাবে পাগলামো করিস না। আমাদের এখনই বাসায় ফিরতে হবে, না হলে সবাই জেনে যাবে যে আমরা কেউ বাসায় নেই। প্লিজ গাছ থেকে নেমে নাম। আদ্রির কথা শুনে সামিয়া চেঁচিয়ে বলল, হোয়াট? তোমার এত বড় সাহস? তুমি মেঘের রানীকে হুকুম করছো? এই কে? তো কোথায় আছিস? এই বেয়াদব মেয়েটার গর্দান নে। সামিয়ার কথা শুনে তিহু ফিক করে হেসে দিল। আদ্রি রাগী কণ্ঠে চমকে বলল, কানের নিচে ঠাঁঠিয়ে একটা চড় দিব, 3 দিন কানে শুনতে পাবি না। ভালোই বলছি, এখনো সময় আছে, নিচে নেমে আয়, না হলে কিন্তু একটা লাথি মেরে সত্যি তোদের দুটোকে মেঘের দেশে পাঠিয়ে দিব। আজকের কথা শেষ হতেই রিম চোখ বড় বড় করে সামিয়ার দিকে তাকিয়ে বলল, দেখেছেন রানীমা, এই মেয়ের কত বড় স্পর্ধা, ও আপনাকে লাথি মারার কথা বলছে, ভাবা যায়? রানীমা, আপনি আমাকে এখনই হুকুম করুন, আমি ওর পাটা কেটে নিয়ে এসে আপনাকে ওমেন ফ্রাই বানিয়ে খাওয়াই। আদ্রি বেশ ভালোভাবেই বুঝতে পারলো ওদের এভাবে বললে কোনো কাজ হবে না, তাই ও মনে মনে কিছু একটা ভেবে নিয়ে সামিয়া আর রিমের দিকে তাকিয়ে বলল, তোরা আমার কচু করবি, আমাকে চিনিস, তোরা জানিস আমি কতটা শক্তিশালী, আমি তোদের কি করতে পারি তোরা দেখতে চাস? আদ্রির কথা শুনে তিহু এক লাফে আদ্রির থেকে দূরে সরে গেল। তারপর মনে মনে বলল, আল্লাহ, এটাকেও কি ভূতে ধরলো নাকি? কি সব বলছে এই মেয়ে? তিহুর ভাবনার মধ্যে সামিয়া বলে উঠল, তোর মূর্খ বালিকা, কি করবি তুই? আমার পারলে করে দেখা। আদ্রি দাঁতে দাঁত চেপে বিড় করে বলল, ক্লাসে বসে আমার হোমওয়ার্ক কপি করে তারপর নিজেরটা লিখিস, আর এখন আমাকে মূর্খ বলছিস? একবার তোরে হাতের কাছে পাই, তারপর তোরে আমি গাইডা ফেলবো, বেয়াদব মাইয়া।
কথাটা বলতে বলতেই আদ্রি দুটো মাটির কুটো উঠিয়ে নিজের দু হাতের মুঠের মধ্যে নিল। তারপর বাংলা মুভির ভিলেনদের মতো হাহা করে হাসতে হাসতে বলল, সাহস থাকলে এবার আমার প্রহারের মোকাবিলা করে দেখা ভিতুর দল। কথাটা বলে আদ্রি ওর হাতে থাকা মাটির কুটো দুটো রিম আর সুমুর দিকে ছুঁড়ে মারলো। সার্টিফিকেটে সামিয়ার নাম সামিয়া আহমেদ দেওয়া আছে ঠিকই, কিন্তু সবাই ওকে শর্ট করে সুমু বলে ডাকে। আদ্রিকে ঢিল ছুটতে দেখে রিম আর সুমুও গাছের দুটো পাতি ডাল ভেঙে আক্রমণ করে গাছ থেকে ঝপাত করে লাফ দিল। এক লাফে দুজনে ধপাস করে মাটিতে মুখ থুবড়ে পড়ল। আদ্রি আর তিহু দ্রুত দৌড়ে গিয়ে ওদের তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওরা লাঠি হাতে নিয়ে উল্টো তিহু আর আদ্রিকে তাড়া করলো। আদ্রি, তিহু, ইয়াদ দৌড়ে মেলা প্রাঙ্গণের মধ্যে ঢুকে পড়লো। ওদের পিছনে পিছনে রিম আর সুমুও সেখানে এসে পড়লো। কিছুক্ষণ মেলা প্রাঙ্গণের মধ্যেই ছোটাছুটি করার পর আদ্রি হাঁপাতে হাঁপাতে তিহু আর ইয়াদকে উদ্দেশ্য করে বলে উঠলো, এভাবে দৌড়ালে কিছুই হবে না, আমাদের এখন বাড়িতে ফিরতে হবে, না হলে আমরা ধরা পড়ে যাব। একটা কাজ করি চল। তিহু বুকে হাত দিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে নিতে বলল, দৌড়াতে দৌড়াতেই তো আমরা আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে, এখন আবার কাজ করব কিভাবে? আদ্রি বিরক্ত হয়ে বলল, আরে ধুর, আমি সেই কাজের কথা বলছি না। শোন, আমরা এভাবে দৌড়তে দৌড়তে এখান থেকে বের হয়ে যাব, তারপর ওরাও আমাদের পিছু পিছু আসবে। আমরা গিয়ে সামনের যেই গলিটা আছে সেখানে গিয়ে লুকিয়ে থাকবো। ওরা আমাদের পিছু নিয়ে ওখানে আসলেই ওদের হাত পা বেঁধে ধরে নিয়ে গিয়ে ওদেরকে কলেজের এই হোস্টেলে রেখে আসবো। ইয়াদ চিন্তিত স্বরে বলল, সবই তো বুঝলাম, কিন্তু আঙ্কেল আন্টিরা ফোন করলে ওনাদের কি বলবি? আদ্রি বলল, ওনাদের বলবো ওরা আমাদের বাড়িতে আছে, অথবা বলবো আমরা সবাই তিহুদের বাসায় আছি, কিন্তু একটা বানিয়ে টানিয়ে বলে ওনাদের ম্যানেজ করে নিব। আগে এখান থেকে তো বের হতে হবে। যেই ভাবা সেই কাজ। আদ্রি, তিহু আর ইয়াদ মেলা প্রাঙ্গণের মেন গেটের দিকে দৌড় দিল। ওদের পিছনে পিছনে সুমু আর রিমও দৌড়াচ্ছে, তবে ওদের দৌড়ানোর স্টাইলটা ভিন্ন। ওরা দুজনেই হাতের লাঠি দুটোকে মাথার উপরে ভন ভন করে ঘোরাচ্ছে আর দৌড়াচ্ছে। দুজনের একজনের পায়েও জুতা নেই। ওদের সারা গায়ে ধুলোতে একদম মাখামাখি হয়ে গেছে। এই মুহূর্তে সুমু আর রিমকে দেখে একদম তার ছিঁড়া পাগল মনে হচ্ছে। তিহু, আদ্রি, ইয়াদ দৌড়ে গেট অবধি আসলো ঠিকই, কিন্তু ওরা গেট থেকে আর বের হতে পারলো না। ওদের বের হওয়ার আগে দ্রুত বেগে কতগুলো বাইক এসে মেলা প্রাঙ্গণের গেটের দিকে ঢুকে ওদের চারপাশ থেকে ঘিরে ফেললো। ঘটনার আকস্মিকতায় আদ্রি, তিহু আর ইয়াদের বুক কেঁপে উঠল। ওরা আর কিছু বুঝে ওঠার আগে বাইক থেকে একটা ছেলে নেমে এসে ইয়াদের সামনে দাঁড়িয়ে ওর গালে কষিয়ে একটা চড় মেরে দিল। ছেলেটার এমন কাণ্ডে আদ্রি ভয়ঙ্কর রেগে গেল। ও কোনো কিছু না ভেবেই রিমের হাত থেকে লাঠিটা টেনে নিয়ে এসে নিজের সর্বশক্তি দিয়ে ছেলেটার শোল্ডারে আঘাত করলো। আদ্রি এতটাই জোরে আঘাত করলো যে লাঠিটা ভেঙে দুটুকরো হয়ে গেছে, কিন্তু এতটা ব্যথা পাওয়ার পরেও ছেলেটা শক্ত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। মুখ থেকে একটা টু শব্দ অবধি করলো না। আদ্রি অবাক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা নিজের মাথা থেকে হেলমেট খুলে হাতে নিল। আদ্রির দৃষ্টি ছেলেটার মুখের ওপর পড়তেই ওর হাত থেকে ভেঙে যাওয়া লাঠির বাকি অংশটুকু ঠাস করে মাটিতে পড়ে গেল।